আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় স্বাগত। আজ আমরা প্রাইমারি অ্যাকোয়ার্ড মেলানোসিস বা খুব সহজে যাকে প্যাম বলা হয় সেই বিষয়টি নিয়ে একদম গোড়া থেকে কথা বলবো। বিশেষ করে যাদের সদ্য এই রোগটি নির্ণয় হয়েছে তাদের জন্য আজকের এই আলোচনাটি হবে অত্যন্ত শান্ত এবং আশ্বস্তকারী। আসলে এখানে ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। পুরো বিষয়টা একদম ধাপে ধাপে খুব সহজে পরিষ্কার করে নেওয়াই আমাদের আজকের লক্ষ্য। তো চলুন প্রথমেই আমাদের আলোচনার রোডম্যাপটা একটু দেখে নেওয়া যাক। এই পুরো জটিল মনে হওয়া বিষয়টিকে আমরা 6টি সহজ ভাগে ভাগ করে নেব। 1. প্যাম বিষয়টা আসলে কি। 2. বায়োপসি প্রক্রিয়া। 3. অ্যাটিপিয়া বা কোষের অস্বাভাবিকতা বলতে কি বোঝায়। 4. চিকিৎসার কি বিকল্প রয়েছে। 5. দৈনন্দিন চোখের স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যায় এবং সবশেষে 6. চোখের কোনো পরিবর্তন কিভাবে নজরে রাখতে হবে। চলুন পর্ব 1 দিয়ে শুরু করা যাক। প্রথমেই আমাদের বুঝতে হবে কনজাংটিভার ভেতরে ঠিক কি ঘটছে। কনজাংটিভা হলো চোখের সাদা অংশকে ঢেকে রাখা একটি স্বচ্ছ পর্দা, আর এখানেই মূলত এই পরিবর্তনের সূচনা হয়। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা লুকিয়ে আছে মেলানোসাইট নামের কিছু কোষের মধ্যে। এই কোষগুলো চোখের ওই রঞ্জক পদার্থ বা মেলানিন তৈরি করে। একটা ব্যাপার ভাবুন তো, রোদে গেলে কিছু মানুষের ত্বক যেমন খুব দ্রুত তামাটে বা কালো হয়ে যায়, চোখের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটে। দীর্ঘমেয়াদে সূর্যের আলো বা রোদের সংস্পর্শে থাকলে এই মেলানোসাইট কোষগুলোর সংখ্যা বাড়তে শুরু করে। কোষের এই পরিবর্তনকে খুব চমৎকারভাবে একটা বাগানের সাথে তুলনা করা যায়। ধরুন একটা বাগানে অনেক ফুল স্বাভাবিকভাবেই ফুটছে, কিন্তু হঠাৎ করে দেখা গেল কয়েকটা ফুল একটু অস্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ে বড় হচ্ছে। ওই অস্বাভাবিক ফুলগুলোর ওপর কিন্তু তখন একটু সতর্ক নজর রাখতে হয়, তাই না? প্যামের ক্ষেত্রেও কোষের অস্বাভাবিক বৃদ্ধিটা ঠিক ওই রকমই মনোযোগ দাবি করে। এবার চলুন পর্ব 2-এ যাওয়া যাক, রোগ নির্ণয়ের জন্য বায়োপসি প্রক্রিয়া। এটি অত্যন্ত সাধারণ এবং সুশৃঙ্খল একটি ক্লিনিক্যাল পদ্ধতি, যার মূল উদ্দেশ্যই হল আরও নিখুঁত এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা। বায়োপসির নাম শুনলেই অনেকে ঘাবড়ে যান, কিন্তু এখানকার ক্লিনিক্যাল ধাপগুলো সত্যিই অত্যন্ত সাধারণ। চক্ষু বিশেষজ্ঞরা মূলত স্লিট ল্যাম্প মাইক্রোস্কোপ দিয়ে চোখটা একটু পরীক্ষা করেন। তারপর সেই অস্বাভাবিক টিস্যুর একদমই অতি ক্ষুদ্র একটা নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠিয়ে দেন। এটি করা হয় শুধুই এটা নিশ্চিত করার জন্য যে কোষগুলো কি পুরোপুরি সুস্থ নাকি সেখানে অন্য কোনো সমস্যা লুকিয়ে আছে। আর এই বায়োপসির ফলাফলে আমাদের নিয়ে যায় পর্ব 3-এ, অ্যাটিপিয়া। ল্যাবরেটরিতে পরীক্ষার সময় অ্যাটিপিয়া নামের একটি বিশেষ কোষীয় বৈশিষ্ট্য খোঁজা হয়। এই বৈশিষ্ট্যটি উপস্থিত আছে কি নেই তার উপর ভিত্তি করেই মূলত পুরো চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হয়। এই দুটোর মাঝে পার্থক্যটা বেশ পরিষ্কার। অ্যাটিপিয়া ছাড়া পাম মানে হলো কোষগুলো দেখতে একদম স্বাভাবিক। এর জন্য কেবল নিয়মিত চেকআপ আর নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজন হয়। অন্যদিকে অ্যাটিপিয়া যুক্ত পাম নির্দেশ করে যে কোষগুলোতে কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য রয়েছে, যা কনজাংটাইভাল মেলানোমার ঝুঁকি কিছুটা বাড়িয়ে দেয়। আর ঠিক এই কারণেই তখন কিছু সুনির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন পড়ে। যাদের অ্যাক্টোপিয়া ধরা পড়েছে তাদের জন্য পর্ব 4-এ রয়েছে চিকিৎসার দারুণ সব বিকল্প। এই বিকল্পগুলোর মাধ্যমে পরিস্থিতি খুব সুন্দরভাবে এবং সফলতার সাথে সামলে নেওয়া সম্ভব। চিকিৎসকদের হাতে এই অবস্থা নিয়ন্ত্রণের জন্য বেশ চমৎকার কিছু উপায় রয়েছে। এর মধ্যে সার্জিক্যাল এক্সিশন এবং ক্রায়োথেরাপি বা বরফ করে দেওয়ার পদ্ধতি বেশ প্রচলিত। ব্যাপারটাকে ওই বাগানের উদাহরণ দিয়েই বলা যায়। এটা হলো অনেকটা ক্লিনিক্যাল উপায়ে বাগানের ক্ষতিকর আগাছাগুলো যত্ন করে পরিষ্কার করে ফেলার মতো, যাতে বাকি বাগানটা সুস্থ থাকে। এবার আসছি পর্ব 5-এ, যা সবার জন্যই ভীষণ কাজের। চোখের স্বাস্থ্যের জন্য দৈনন্দিন কিছু অভ্যাস। প্রতিদিনের সাধারণ কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমেই দীর্ঘমেয়াদী রোদের ক্ষতিকর প্রভাব থেকে চোখের সামগ্রিক স্বাস্থ্য রক্ষা করা যায়, যা একই সাথে খুব সহজ এবং আশ্বস্তকারী। দৈনন্দিন জীবনের খুব ছোট ছোট অভ্যাস কতটা জাদুকরী হতে পারে ভাবুন। বাইরে বেরোলেই চওড়া কানাওয়ালা টুপি বা ইউভি ব্লকিং সানগ্লাস ব্যবহার করলে চোখ সরাসরি রোদের হাত থেকে রক্ষা পায়। এই অভ্যাসগুলো চোখের সার্বিক সুরক্ষা নিশ্চিত করে। আর এর পাশাপাশি নিয়মিত চোখ পরীক্ষা করালে যে কোনো ছোটখাটো পরিবর্তন একদম শুরুতেই ধরে ফেলা সম্ভব হয়। আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পর্ব 6, পরিবর্তন এবং উপসর্গ নজরে রাখা। ডাক্তার দেখানোর মাঝামাঝি সময়ে, অর্থাৎ বাড়িতে থাকার সময়টাতে ঠিক কি বিষয় সতর্কতার সাথে নজরে রাখতে হবে, এবার সেটা জানা যাক। এই সমস্যার একটা বড় দিক হল প্রাথমিক অবস্থায় এটা একদম ব্যথাহীন। হয়তো চোখের কনজাংটিভার ওপর শুধুই একটা সমতল হালকা বাদামি রঙের দাগ বা ছায়ার মতো দেখা যায়। দাগটি এতটাই সাধারণ দেখতে হতে পারে যে শুরুতে অনেকেই এটা একদমই খেয়াল করে উঠতে পারেন না। কিন্তু বাড়িতে নজর রাখার জন্য একটা খুব জরুরি চেকলিস্ট মাথায় রাখা প্রয়োজন।
দাগটার আকার কি সময়ের সাথে সাথে বড় হচ্ছে? এর রং কি আরও গাঢ় দেখাচ্ছে? চোখের ওই জায়গাটা কি ফুলে উঠছে বা কোনো উঁচু অংশ তৈরি হয়েছে, কিংবা নতুন কোনো রক্তনালী কি চোখে পড়ছে? যদি এর কোনো একটি লক্ষণও দেখা যায়, তবে একদমই দেরি না করে দ্রুত একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে যাওয়া অত্যন্ত জরুরি। এটি হলো সঠিক পদক্ষেপ নেওয়ার সেরা সময়। চিকিৎসা বিজ্ঞান তো আর থেমে নেই। গবেষকরা এখন নির্দিষ্ট টিউমারের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অভিনব ইমিউনোথেরাপি আর জেনেটিক মেকানিজম নিয়ে প্রতিনিয়ত কাজ চালিয়ে যাচ্ছেন। তাই পরিশেষে এই প্রশ্নটা এসেই যায়, কিভাবে পার্সোনালাইজড মেডিসিন ভবিষ্যতে এই পুরো চিকিৎসার ফলাফলকে আরও অনেকখানি উন্নত করবে। বিজ্ঞান যে গতিতে এগিয়ে চলেছে, তাতে আগামী দিনগুলোতে এই সমস্যার নিয়ন্ত্রণ যে আরও সহজ ও আশ্বস্তকারী হবে তা নিশ্চিত করেই বলা যায়। এই কৌতূহলোদ্দীপক এবং ইতিবাচক চিন্তার মাধ্যমেই আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। সুস্থ থাকুন আর চোখের যত্ন নিন।